দর্শক স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে আমরা কথা বলি। এই সপ্তাহের একটা বড় খবর, প্রধান উপদেষ্টা জাপান সফর করছেন এবং সেই সফরে তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে তার যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে সেখানে তিনি বলেছেন যে জুনের মধ্যে 2026 সালের জুনের মধ্যে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন হবে এবং একই দিনে অর্থাৎ গতকালকে বুধবার ঢাকায় বিএনপির 3টি অঙ্গ সংগঠনের আয়োজনে একটি তারুণ্যের সমাবেশ হয়েছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, অর্থাৎ সরকারের সঙ্গে বিএনপির সময়ের ব্যবধান আসলে 6 মাস। এর তাৎপর্য কী এবং অনেকদিন ধরেই এই আলোচনাটি আছে। এর বাইরে এই সপ্তাহের আরেকটি বড় খবর হচ্ছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন, তাদের পোশাক প্রায় 30,000 পোশাক উদ্ধার করা হয়েছে, এরকম একটি খবর আমরা গণমাধ্যমে দেখেছি। আসলেই এই পোশাকটি তাদের কিনা এবং যদি তাই হয় তাহলে এর মেসেজটা কি? এরকম আরও অনেকগুলো ঘটনা এই সপ্তাহে ঘটেছে। আমরা একটু এক নজরে দেখি এই সপ্তাহের বড় খবরগুলোর শিরোনাম। করিডোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব ইস্যুতে সেনাবাহিনী আপোষহীন, মব তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, সেনা সদরের ব্রিফিং। চট্টগ্রামের একটি গুদাম ও পোশাক কারখানা থেকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিনের প্রায় 32,000 পোশাক জব্দ, কারখানার মালিক সহ 3 জন গ্রেপ্তার। সীমান্তে থামছে না পুশিন, কুড়িগ্রামের রৌমারী সীমান্তে 14 ভারতীয় নাগরিককে পুশিনের ঘটনায় বিজিবি বিএসএফ উত্তেজনা, বিএসএফ এর ফাঁকা গুলি, সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ার পর কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের, বললেন আইন উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে 20 রাজনৈতিক নেতার বৈঠক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় আরেকটা যুদ্ধ পরিস্থিতি হয়েছে, বললেন ডক্টর ইউনূস। আগামী বছরের 30 জুনের মধ্যে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টার কথা বিশ্বাস করতে হবে, বললেন প্রেস সচিব। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, উপদেষ্টা পরিষদের বিবৃতি। উপদেষ্টা পরিষদের বিবৃতিতে জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, বললেন তারেক রহমান। দেশি বিদেশি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, এজন্য নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দরকার, বলছে সিপিডি। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশের খসড়ার প্রতিবাদে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে সাময়িক বিরতি, সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না, হুঁশিয়ারি হাসনাতের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার নগর ভবনের সামনের রাস্তা আটকে কর্মচারী ইউনিয়ন নেতাকর্মীদের বিক্ষোভ, অচল নগর ভবন, ব্যাহত নাগরিক সেবা। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় আরও 8 জন গ্রেপ্তার, রহস্য উদ্ঘাটনের দাবি পুলিশের। এই ছিল এই সপ্তাহের মোটামুটি বড় খবর। এখান থেকে কয়েকটি নিয়ে বিশেষ করে কুকি চিন ইস্যুটাকে আজকে আমরা ফোকাস করতে চাই। আমাদের সঙ্গে আছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। আলতাফ ভাই, আপনাকে স্বাগত আমাদের টেলিভিশনে। আজকে আপনি প্রথম এলেন এবং আপনি সাধারণত টেলিভিশনে খুবই কম যান, সাম্প্রতিক সময় দেখছি আপনি যাচ্ছেন, সেজন্য আপনাকে অভিবাদন জানাচ্ছি। আলতাফ ভাই, এই সপ্তাহের একটা বড় খবর যদি আমরা বলি যে চট্টগ্রামের একটি কারখানা থেকে প্রথমে এবং তারপরে আরেকটি গুদাম থেকে প্রায় 32,000 পোশাক উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে এগুলো পাহাড়ের যে সশস্ত্র সংগঠন কুকি চিন তাদের। দুটি প্রশ্ন, যে আসলে এটি কুকি চিনের পোশাক কিনা বা এটি আমরা বুঝবো কি করে, এক। দ্বিতীয়ত কুকি চিন আসলে কত বড় সংগঠন এবং তাদের জন্য আমাদের থ্রেট কতটুকু? প্রথম বিষয় হলো যে কুকি চিন বা তাদের যে গেরিলা সংগঠন কেএনএফ নাম, জি, সেটা পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলে এবং যে জাতির ভিতর সংগঠনটা, আপনি দেখবেন যে কুকি চিনদের নেতার নাম হলো নাথান বম। জি, এটা হলো পার্বত্য চট্টগ্রামের বম জনগোষ্ঠী কেন্দ্রিক সংগঠন। বমরা মূলত জো জাতির অংশ। সেই জো জাতি আছে বর্মার চীন স্টেটে, ভারতের মিজোরামে, মণিপুর। তো আমাদের এখানে তাদের নাম হলো বম। তো এখানে বম জনগোষ্ঠী আছে 10 থেকে 12,000 বাংলাদেশে। তো তাদের গেরিলা সংগঠন যদি কেএনএফকে ধরি, তার সদস্য সংখ্যা বিশ্বাসযোগ্য যেই সূত্রগুলো তারা বলছে কয়েকশো, হাজারও না, হাজারও নয়।
আচ্ছা মানে 200-300 হবে। আচ্ছা, এগুলো হলো, ওরা তো ঘোষণা দেয়নি, এগুলো হলো যে বিভিন্ন সূত্রে পাওয়া, এবং যেই জনগোষ্ঠী 10,000 তার কয়েকশো হয় বিশ্বাসযোগ্য। তো এখন বলা হচ্ছে 30,000 পোশাক বা 30,000-এর বেশিও, এটা যৌক্তিক নয়, দাবিটাও যৌক্তিক নয়, এবং সরকারিভাবে পোশাকগুলো দেখানো হয়নি। তবে পত্রপত্রিকায় পোশাকের যে ছবিগুলো এসেছে, এরকম কিছু ছবি এসেছে বোধহয়। এইটা কুকি চীনের পোশাকের সাথে কেএনএফ এর গেরিলাদের পোশাকের সাথে মেলে না, যায় না, মেলে না। কোনো গেরিলা সংগঠনের হওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনি কি আরাকান আর্মিকে ইঙ্গিত করছেন? হতে পারে, এটা আরাকান আর্মি হওয়ার বিশ্বাসযোগ্য কারণ আছে, কারণ তারা নতুনভাবে, যেহেতু আরাকানের 80-90% জায়গা তাদের দখলে, এবং তারা সম্প্রতি সেখানে জনগণের প্রতিনিধিদের নিয়ে একটা গণ প্রতিরক্ষা গড়ে তুলছে আরাকান জুড়ে। ফলে তাদের এই ধরনের পোশাকের এখন বড় মাত্রায় প্রয়োজন, বড় সংখ্যায় প্রয়োজন, এবং পোশাকের যে সংখ্যা বলা হচ্ছে এবং আরাকান আর্মির যে সংখ্যা, এই দুটো মিলে কাছাকাছি। আচ্ছা, আরাকান আর্মির সংখ্যা 30,000। আচ্ছা, আরাকান আর্মির সদস্য সংখ্যা এটা আরাকান আর্মির যিনি প্রধান জেনারেল নায়েঙ্গের আমি ইন্টারভিউ করেছি, সেটা ঢাকায় ছাপাও হয়েছে। উনি বলেছেন যে আমাদের সদস্য সংখ্যা 30,000। এটা কত সালে? এটা 2 বছর আগে। 2 বছর আগে। হ্যাঁ, আচ্ছা। এখন আরাকান আর্মির যদি হয়ে থাকে, তাহলে ওরা বাংলাদেশের একটা জায়গা থেকে পোশাকটা বানাবে কেন? কারণ আরাকানে যুদ্ধ বিধ্বস্ত জায়গা, গত 2 বছর ধরে সেখানে প্রচণ্ড যুদ্ধ চলছে। যুদ্ধের ফলে সেখানে মানে অনেক ধরনের অবকাঠামো নষ্ট হয়ে গেছে। আরাকানে অনেক কিছুর সংকট আছে, তার মধ্যে এইটা একটা সংকটের ব্যাপার হতে পারে যে বড় আকারে, বিপুল আকারে যান্ত্রিকভাবে পোশাক বানানোর সুযোগ হয়তো সেখানে নেই। আর এখানে যেহেতু সীমান্ত পুরোটা ওদের দখলে, এবং আরাকান আর্মি নানা ধরনের চোরাচালানের সাথে যুক্ত আছে, ফলে এইটা তারা এখানে বানানোর মানে সুযোগ করে নিতে পেরেছে বলে সন্দেহ করা যায়। আমি বলবো যে আপনি যদি 2-3 দশক আগের আফগানিস্তানের দিকে খেয়াল করেন, আফগান ইতিহাসটা, আফগানিস্তানে একটা অস্থিরতা তৈরি হলো, আমরা যদি স্মরণ করতে পারি, অস্থিরতা তৈরি হলো এবং আফগানিস্তানে ব্যাপক যুদ্ধ হলো। আফগানিস্তান কিন্তু ইনট্যাক্ট রয়ে গেল, আফগানিস্তান কিন্তু ভেঙে গেল না, কিন্তু ভেঙে গেল সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধটা যাদের বিরুদ্ধে শুরু হলো, যাদেরকে উপলক্ষ করে শুরু হলো। আমি বলতে চাচ্ছি যে মিয়ানমারে যে অস্থিরতা, এইটার আসলে চীন যুক্তরাষ্ট্রের ঠান্ডা যুদ্ধকে মিলিয়ে দেখতে হবে মিয়ানমারের অস্থিরতাকে, এবং বাংলাদেশের অস্থিরতাকেও মিয়ানমারের এই গৃহযুদ্ধকে মিলিয়ে বোঝার ব্যাপার আছে। ফলে মিয়ানমার হলো পুরো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অস্থিরতার এখন নতুন একটা ভর কেন্দ্র, এবং সেই সূত্রেই এখানে করিডোরের আলাপটা এসেছে। করিডোর আলাপটা নিয়ে এসেছে জাতিসংঘ। জাতিসংঘ তো আসলে অনেকগুলো শক্তি দেওয়ার দেশের একটা সংস্থা মাত্র, বা আমেরিকা নিয়ন্ত্রিত একটা ক্লাব। আমেরিকার চিন্তার, ইচ্ছার, পরিকল্পনার ছাপ থাকে জাতিসংঘের আকাঙ্ক্ষায়, এটা আমরা জানি। তো জাতিসংঘ এখানে এখন আরাকানে করিডোর চাচ্ছে, অর্থাৎ মিয়ানমারে ঢোকার একটা রাস্তা চাচ্ছে, এবং আরাকানে ঢোকার যেহেতু ভারত কোনো সুযোগ দেবে না অনুমান করা যায়, আরাকানে ঢোকার বাংলাদেশ ছাড়া আর কোনো রাস্তা নেই। সমুদ্রপথ তো আছে, সমুদ্রপথ আছে, কিন্তু জাতিসংঘ খেয়াল করে সমুদ্রপথকেও ব্যবহার করতে চাচ্ছে না, একটা স্থল পথ চাচ্ছে, তো কিন্তু মানবিক সাহায্যের নামে। এবং আপনি যেটা বললেন, মানবিক সাহায্য পাঠাতে হলে আরাকানে তো সমুদ্র পথে পাঠানো যায়, ওদের তো বিরাট বন্দর, শীতল বন্দরও তো আছে। তার মানে এখানে আসলে অন্য কিছু আসলে চাওয়া হচ্ছে, রাইট? তো সেই চাওয়ার সাথে মিলিয়ে এই পুরো ব্যাপারগুলো দেখার ব্যাপার আছে। আমি বলবো সেই ক্ষেত্রে বাংলাদেশের রিস্কটা কোথায়? ধরেন এক ধরনের প্রতিক্রিয়া তো এসছে, যদিও প্রথম এই করিডোরের আলাপটা আসে আসলে আরো অনেকদিন আগে, সম্ভবত গত বছরের সেপ্টেম্বর অক্টোবরই বোধ হয়। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা বললেন, নিরাপত্তা উপদেষ্টা বললেন, যখন পলিটিক্যাল গোষ্ঠীগুলোর পক্ষ থেকে রিঅ্যাকশন আসলো, তখন কিন্তু সরকারের টোন চেঞ্জ হল, বলছেন না এটা মানবিক চ্যানেল। সেনাপ্রধানও সরাসরি বললেন যে না, এই রকমের কিছুর সঙ্গে তারা যুক্ত হতে চায় না। সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনের রিস্কটা কোথায় আসলে? না, আসলে এই যে আপনি বললেন মানবিক করিডোরের আলাপটা এখন একটু থিতিয়ে গেছে, কিন্তু ধোঁয়াশা কিন্তু কাটেনি তো, এবং কেউ বলছেনি, সরকারের কোনো কর্মকর্তা বা ঊর্ধ্বতন ব্যক্তি বলেনি যে মানবিক করিডোর হবে না, এটা আমরা বাদ দিয়েছি। ওনারা বলেছেন যে করিডোর হবে না, কিন্তু মানবিক চ্যানেলের আলাপ আছে। যাহা চ্যানেল তাহা করিডোর, এগুলোর ভিতর ফারাক তো খুব কম, মানে কিছু একটা হবে। আবার আমরা এখানে দেখলাম যে বাংলাদেশের
সামরিক কর্তৃপক্ষ বলেছে তারা মানবিক করিডোরের মানে যেরকম বার্তা আমরা পত্রপত্রিকায় দেখেছি তারা ইচ্ছুক নন। আমি বলবো এই যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বার্তাটা দেওয়া হলো এটা খুবই একটা ম্যাচিউরড মানে একটা পরিণত সিদ্ধান্ত আমি বলবো। কারণ এই ধরনের ওই যে যেটা আমি বললাম আফগানিস্তানের কথা, দেখুন আমাদের জীবদ্দশায় আমরা কয়েকটি দেশকে ফেইল্ড স্টেট হয়ে যেতে দেখেছি, সিরিয়া, ইরাক, লিবিয়া। এই দেশগুলো কেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলো, শুরুতে কি ঘটেছিল? আঘাতপ্রাপ্ত হয়েছিল কিন্তু সেনাবাহিনী, সাদ্দাম হোসেনকে আঘাত করা হয়েছিল, রিপাবলিকান গার্ডকে আঘাত করা হয়েছিল, এবং সিরিয়ায় হাফিজ আল আসাদকে আঘাত করা হলো, সিরিয়া ধ্বংস হয়ে গেল, গাদ্দাফিকে ধরা হলো, লিবিয়া ধ্বংস হয়ে গেল। মানে বাংলাদেশের মতো বাংলাদেশে কিন্তু বেশি প্রতিষ্ঠান নেই। সেনাবাহিনী আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেনাবাহিনী মিয়ানমারকে নিশ্চয়ই ভালোভাবে পর্যবেক্ষণ করছে, ফলে মিয়ানমারের গৃহযুদ্ধে কোনোভাবে বাংলাদেশের শরিক হওয়ার আসলে যে উচিত হবে না, সেনাবাহিনীর এই সিদ্ধান্তে সেই পরিণত মানসিকতাই আমরা দেখলাম যে এই ঝুঁকিতে বাংলাদেশের জড়ানো ঠিক হবে না। কিন্তু আবার আমরা এও দেখছি যে মানবিক করিডোর ব্যাপারটা বাতিল হয়ে গেছে এরকমও না, সরকারের তরফে পরিষ্কার করা হয়নি এখনো। এবং আসলে মানবিক করিডোর নিয়ে কি দেওয়া হচ্ছে বা কি জাতিসংঘ চাচ্ছে সেটা কোনো পক্ষই স্পষ্ট করে বলছে না। এখানেই হলো ঝুঁকির ব্যাপার। এখানে আমি বলতে চাচ্ছি যে ওই যে আফগানিস্তানকে স্মরণ করার ব্যাপার আছে, এবং বাংলাদেশে যে টানাপোড়েন এটা দেখুন, আফগানিস্তানে যখন পশ্চিমারা আফগান জিহাদ প্রকল্পে যুক্ত হয় সেটা লঞ্চিং প্যাড ছিল কিন্তু পাকিস্তান। আফগানিস্তান এখন প্রায় খানিকটা শান্ত, কিন্তু তালিবান সমস্যাটা কিন্তু পাকিস্তানে চলে এসেছে। পাকিস্তান সেনাবাহিনী কিন্তু এখন তাদের নিজস্ব তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করছে। একটা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধে নামা কোনো সেনাবাহিনীর জন্য সুখকর না। মানে পাকিস্তান কিন্তু নিজে এখন তালেবান সমস্যার মুখোমুখি, মানে তার নিজের দেশের লোকের বিরুদ্ধে ফাইট করতে হচ্ছে। হ্যাঁ, ফলে বাংলাদেশ সেনাবাহিনী যে মানবিক করিডোর বিষয়ে খুব রক্ষণাত্মক বা সতর্কতামূলক অবস্থান নিয়েছে, এটা অত্যন্ত জরুরি ছিল এবং এটা একটা পজিটিভ সিদ্ধান্ত। এবং সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর তরফেও যে রিঅ্যাকশন এসেছে সেটাও নিশ্চয়ই। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তো খুব ন্যায়সঙ্গতভাবে বলেছে যে আমরা কিছু জানি না, আমাদের সাথে আলাপ করা হয়নি, এবং রাজনৈতিক দলগুলোর সাথে যদি আলাপ না করে এই সিদ্ধান্ত নেওয়া হয় সেটা তো চরম ঝুঁকিপূর্ণ একটা সিদ্ধান্ত হবে। একটা বিরতি নিয়ে আসি, তবে আরো অনেক কথা হবে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একটু পরেই, এই বিষয়ে আরো অনেক কথা হবে, সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে সপ্তাহের আলোচিত এবং বড় খবরগুলো নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন বেটার উইথ ওয়াটার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাহিউল কাদির। কাদির ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাকে যুক্ত করার একটা বিশেষ কারণ হচ্ছে আজকেই একটা জাতীয় দৈনিকের খবর আমি আপনাকে পড়ে শোনাই। তারা বলছে যে কৃষি ও সেবা খাতে কম প্রবৃদ্ধির কারণে চলতি অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 3.97%। করোনা মহামারী শুরুর অর্থ বছর বাদ দিলে গত 34 বছরের মধ্যে এটি সর্বনিম্ন। আমরা দেখছি যে গত 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরে দেশের ইকোনমি এক ধরনের ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়েছে, অস্থিরতা চলছে, মানুষের উপার্জন কমেছে, এরকম খবরও আমরা পাচ্ছি। এই বাংলাদেশের এই সময়ের যে অর্থনীতির অবস্থা, এখন কি নতুন করে সোশ্যাল বিজনেস ইস্যুটা সামনে আনা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। আপনি একটা মানে প্রশ্ন করেছেন আমাকে, যেটা আসলে বর্তমান বাংলাদেশের সামাজিক এবং প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। যে কেন সামাজিক ব্যবসার প্রয়োজন। সামাজিক ব্যবসাটা হচ্ছে যে, যদি আমি একদম সংক্ষেপেই বলি, সামাজিক ব্যবসা হচ্ছে সমাজের কল্যাণের জন্য ব্যবসা। তো আমরা দেখি যে কিছুদিনের জাস্ট 2-1 দিন আগে বিশ্ব ব্যাংক একটা তথ্য প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশে প্রায় 27 লক্ষ লোক কর্মসংস্থানহীন হয়েছে, তার মধ্যে 18 লক্ষ নারী। এবং এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। আমরা যদি নারীর ক্ষমতায়ন করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই যে টেকসই লক্ষ্যমাত্রা 2030-এর যে অর্জন, আমরা কিন্তু এটা পারবো না। এবং এর সঙ্গে কিন্তু আমাদের সমাজের অনেকগুলো বিষয় জড়িত আছে নারীর ক্ষমতায়ন। আমরা বলে থাকি যে আমাদের ইকুয়াল জাস্টিস দরকার, জেন্ডার জাস্টিস দরকার, এবং নারীকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে না পারি বা অর্থনৈতিকভাবে যদি তাদের কাজের সুযোগ তৈরি করে দিতে না পারি, তাহলে কিন্তু আবার বাল্যবিবাহ ফিরে আসবে।
এবং আপনাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি এটার সঙ্গে আর কি কি বিষয়গুলো জড়িত আছে। যে আমরা সকলে জানি বর্তমানে সারা পৃথিবীতে 10.3% নারী এক্সট্রিম পভার্টি হিসেবে, এক্সট্রিম পোর হিসেবে তারা জীবনযাপন করছেন। এবং তাদেরকে আমরা যদি মূলধারায় নিয়ে আসতে না পারি তাহলে শুধুমাত্র বাল্যবিবাহ না, আমরা নারী পাচার বেড়ে যাবে, যেটাকে আমরা বলি, এবং একজন নারী এবং তার যে মৌলিক অধিকারগুলো আছে, যেমন শিক্ষা, সে সেখান থেকে বঞ্চিত হবে, সে পুষ্টি সমৃদ্ধ খাবার খাবে না, এবং পরিবারের যে শুধুমাত্র কর্মক্ষম পুরুষ ব্যক্তির উপর যদি নির্ভরশীল হয় তাহলে ওই পরিবারে বিশেষ করে যে সমস্ত মেয়েরা থাকবে তারা কিন্তু ওই পরিবারের বোঝা হিসেবে পরিগণিত হবে। এবং যখন তারা মনে করবে যে আমার এই মেয়েকে আমার জন্য একটু বার্ডেন মনে হচ্ছে, তখন কিন্তু তারা চিন্তা করবে যত দ্রুত সম্ভব এই মেয়েকে বিয়ে দিতে হবে। কাদের ভাই সেই কারণে প্রশ্নটা আপনাকে স্পেসিফিক ভাবে করা যে এই যে ক্রাইসিসটা আমরা বুঝতে পারছি, একটা বড় সংকটের মধ্যে আছি, ফলে এই সময়ের বাংলাদেশে সামাজিক ব্যবসাটা আপনি কিভাবে নিয়ে আসবেন বা তার পরিবেশটা আছে কিনা আসলে? ওকে, আমি আপনার ওই প্রশ্নের পয়েন্টেই আসছি। তাহলে এই যে একটা সমস্যা তৈরি হচ্ছে, তাহলে সমাধানটা কি? সামাজিক ব্যবসা হতে পারে একটা সমাধান। যেখানেই সমস্যা সেখানে কিন্তু সুযোগ তৈরি থাকে, সুযোগ নিহিত থাকে। এবং সামাজিক ব্যবসাটাকে আমরা কিভাবে এই কল্যাণে ব্যবহার করতে পারি? যেমন ধরুন, আমি যদি আবার বলি যে যে সমস্ত অর্গানাইজেশন বলেন, কোম্পানি বলেন, যারা মুনাফা অর্জন করাই যাদের লক্ষ্য, তারা যদি একটু মনে করে যে না, আমরা মুনাফা অর্জনের পাশাপাশি কিছু সমাজের কল্যাণে কাজ করব। এবং কল্যাণের কাজ কি? যে ধরেন এই আমরা যে 18 লক্ষ নারীর কথা আমি যে বললাম, এই নারীরা হয়তোবা বর্তমান বাজার অনুযায়ী তাদের কিন্তু সেই দক্ষতাটার হয়তো ঘাটতি থাকতে পারে। তো এই প্রতিষ্ঠানগুলো যদি এই দক্ষতা উন্নয়নে তাদেরকে কিছুটা সাপোর্ট দেয় তাহলে কিন্তু এটা একটা সামাজিক ব্যবসা হয়। সামাজিক ব্যবসার যেটা মূল কাঠামোই হচ্ছে যে যে মুনাফাটা হবে সেই মুনাফাটা কিন্তু কোনো ব্যক্তির খাতে যাবে না, সেটা সমাজের কল্যাণে যাবে। এভাবেই কিন্তু সমাজের কল্যাণ করতে পারতেছি, আমাদের নারীদেরকে কিন্তু অর্থনৈতিকভাবে তাদের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষম তৈরি করতে পারতেছি। আপনাকে একটা ছোট উদাহরণ দেই, ম্যাকেনজি ইন্টারন্যাশনাল একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনসাল্টিং ফার্ম, তারা কিন্তু এই সামাজিক ব্যবসার অ্যাপ্রোচে কাজ করছে। যে সমস্ত শিক্ষিত তরুণ চাকরি প্রত্যাশী প্রার্থী আছেন তাদেরকে বর্তমান বাজার অনুযায়ী যোগ্যতা তৈরি করার জন্য তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে থাকে, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়ে থাকে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই অর্থনৈতিক কাঠামোটাকে ঢেলে সাজাতে পারি এবং আমাদের নারীর ক্ষমতায়ন বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন বলেন, আমরা কিন্তু মানে সামাজিক ব্যবসার মাধ্যমেই কিন্তু তাদেরকে সহযোগিতা করে দিতে পারি। আপনাকে আমাদের বাংলাদেশের উদাহরণ দেই, আপনি হয়তো জানবেন ঢাকা শহরে বিভিন্ন সোসাইটি আছে, তারা কিন্তু কি করে ওই সোসাইটির মাধ্যমে তাদের ওই এলাকায় তারা যেন ভালোভাবে বসবাস করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারে, আইন শৃঙ্খলা যেন সুন্দরভাবে থাকতে পারে। এই সোসাইটিগুলোও কিন্তু একটা সামাজিক ব্যবসার অংশ হতে পারে। যে আমরা দেখি এখন আমাদের ঢাকা শহরে ভিক্ষুকের সংখ্যা বেড়ে গেছে, আমরা কিন্তু এই সোসাইটি যারা আছে, সদস্য যারা আছে, তারা যদি মনে করে এই ভিক্ষুকদের একটা পুনর্বাসন প্রকল্প কাজে নিবে, ভিক্ষুকদের শারীরিক সক্ষমতা এবং তাদের যোগ্যতা অনুযায়ী যদি তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রদান করতে পারি তাহলে কিন্তু তারা একটা আমাদের অর্থনীতির পরিভাষায় যদি বলি একটা কর্মসংস্থান তৈরি হতে পারে এবং একজন কর্মক্ষম ব্যক্তি হতে পারে। ঠিক আমরা দেখি আমাদের অনেক তরুণ সমাজে তারা নেশায় আসক্ত হচ্ছে। আমরা যদি সামাজিক ব্যবসার অ্যাপ্রোচে আসতে পারি তাহলে কিন্তু এই তরুণ সমাজকেও কিন্তু আমরা কর্মমুখী করে নিতে পারবো। তো এই জন্যই আমি যেটা বলতে পারছি যে সামাজিক ব্যবসা করার অর্থ এই নয় যে আমরা প্রচলিত ধারার ব্যবসা থেকে বেরিয়ে আসবে। আমাদের প্রচলিত ধারার ব্যবসাও থাকবে, কিন্তু প্রচলিত ধারার ব্যবসার মাধ্যমে আমরা কিছু সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে সেগুলোকে সমাধানের জন্য আমরা এই অ্যাপ্রোচটার মধ্য দিয়ে কাজ করতে পারি। মাহিউল কবির, একটা বিষয় যদি একটু যোগ করেন যে সামাজিক ব্যবসা শব্দটার সঙ্গে আমরা শুনে পরিচিত, কিন্তু এইটার যে প্র্যাকটিক্যাল জায়গাটায় এই সময়ের বাংলাদেশে এটা চ্যালেঞ্জটা কোথায়, মানে এটা করতে গিয়ে বাধাটা কোথায় আসলে? ওকে, আমি যদি আপনাকে বলি সামাজিক ব্যবসা আসলে শব্দটাই একটা ডায়লেমা তৈরি করে, মানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে। আমরা যখন সমাজ শব্দটা ব্যবহার করি তখন আমরা কিন্তু সহজেই ধরে নেই সমাজ মানেই হচ্ছে সেখানে স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত এবং অনুদান নির্ভর কিছু কার্যক্রম হবে, যেটা আমরা দেখি এনজিও প্রতিনিধিরা, এনজিও যারা করেন তারা এই কাজগুলো করে থাকেন। আবার
সামাজিকের সঙ্গে ব্যবসা কথাটা আছে। যখন ব্যবসা কথাটা বলা থাকে তখন কিন্তু আমরা ধরেই নেই এখানে মুনাফা থাকবে, এখানে একটা মানে কম্পিটিশন থাকবে, এবং একটা প্রচলিত ধারণা যে যত বেশি মুনাফা অর্জন করবে তার ব্যবসা তত বেশি সফল হবে। তো এই জন্য কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না যে সামাজিক ব্যবসাটা আসলে কি। তো প্রথমত আমাদের বাধাটা হয় ওই জায়গায় মানুষের একটা কনসেপ্ট মানে ক্লিয়ার করা, এটা একটা বাধা। দ্বিতীয় বাধাটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রেগুলেটরি সিস্টেম নেই যেখানে যারা সামাজিক ব্যবসা করতে যাবে সেখান থেকে তারা নিবন্ধন নিবে এবং একটা সুন্দর গাইডলাইন থাকবে, একটা মনিটরিং ব্যবস্থা থাকবে। সেই বিষয়টা এখন পর্যন্ত বাংলাদেশে নেই। আর তৃতীয় যে বিষয়টা, সামাজিক ব্যবসা কিন্তু বিদেশে বেশ প্রচলিত, এবং আমরা দেখতেছি সামাজিক ব্যবসা নিয়ে অনেক ক্যাম্পেইন হচ্ছে, অনেক ধরনের মুভমেন্ট হচ্ছে। বাংলাদেশে কিন্তু এই ধরনের কোনো নেটওয়ার্ক এখন পর্যন্ত কাজ করতেছে না। আমরা জানি ইউনুস সেন্টার, ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এই সামাজিক ব্যবসার প্রবক্তা, তিনি কিন্তু আমাদের এই দেশে বারংবার চেষ্টা করে যাচ্ছেন, এবং তার আমরা উদাহরণ দেখতে পাই। 2006 সালে তিনি গ্রামীণ ডানন সামাজিক ব্যবসার একটি মডেল, তারপর 2008 সালে গ্রামীণ ভিউলিয়া যেটা পানির প্রকল্প দাউদকান্দিতে স্থাপন করেছেন। আমরা শুধু সীমাবদ্ধ দেখি, এবং অনেক অর্গানাইজেশন ছোট ছোট আকারে সামাজিক ব্যবসার উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু এই উদ্যোগগুলোকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে এসে সেইগুলো সবার মাঝে সেই তথ্যগুলো ছড়িয়ে দেওয়া, সেখান থেকে বিভিন্ন ধরনের লার্নিং শেয়ারিং যে বিষয় সেইগুলো কিন্তু এখনো উপস্থিত। তো আমার কাছে মোটা দাগে মনে হয় তিনটি বাধা আছে। প্রথমত হচ্ছে যে পিপলস মাইন্ডসেট বা পারসেপশন এখনো ক্লিয়ার না সামাজিক ব্যবসা নিয়ে বাংলাদেশে। দ্বিতীয় হচ্ছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এখন পর্যন্ত নেই। তৃতীয় হচ্ছে আমরা যারা এই কাজগুলো করতেছি আমরা সংগঠিত না। জি, জনাব মাহিউল কবির, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আলতাফ ভাই, এই বিষয়ে আরো একটু আমরা আলোচনা না করি, আমরা একটু ব্রেককে যেতে চাই। ফিরে এসে একটা বড় ইস্যু এই সপ্তাহ জুড়েই বড়দিন ধরে আছে, পুশিন, এটা নিয়ে কথা বলতে চাইব। দর্শক, একটা বিরতি নিয়ে আসছি একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা কথা বলছি এই সপ্তাহের কয়েকটি বড় এবং উল্লেখযোগ্য খবর নিয়ে। আমাদের সঙ্গে আছেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ। আলতাফ ভাই, এই সপ্তাহের একটা বড় খবর জুড়ে আপনি খেয়াল করেছেন যে পুশিন কয়েকটা সীমান্ত দিয়ে অন্তত 1000 খানেক লোককে ভারত মানে তাদের যে সীমান্তরক্ষী মানে বিএসএফ পুশিন করেছে, এবং কুড়িগ্রামে যে ঘটনাটা ঘটেছে সেখানে এটা নিয়ে বিজেপি বিএসএফ এর মধ্যে একটা উত্তেজনা দেখা দেয়, এবং বিএসএফ আমরা যে খবর পেলাম যে 4 রাউন্ড ফাঁকা গুলি পর্যন্ত ছোড়ে, এবং স্থানীয়রা সেখানে প্রতিরোধ গড়ে তোলে। হঠাৎ করে পুশিন বেড়ে গেল কেন? এটা কি 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন, নাকি ভারত পাকিস্তান যুদ্ধ? মানে কার সঙ্গে মিল পাচ্ছেন? আসলে এটা এই সপ্তাহের ঘটনা নয় কেবল, এটা ভারত পাকিস্তান যেদিন যুদ্ধ শুরু হয় তারপর থেকেই, সেই দিনই বাংলাদেশে পুশিন শুরু হয়, রাইট, এবং সেই মধ্যরাতে। জি, এবং তখন থেকে প্রতি মধ্যরাতেই বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা চলছে। আমাদের সীমান্ত রক্ষীরা মধ্যরাতে এখন আর ঘুমাতে পারছে না, এবং সীমান্ত এলাকার বাংলাদেশের মানুষও অনেকে জেগে থাকছে, রাইট। এই যে পুশিন চলছে ধারাবাহিকভাবে, এবং কোনো একটা সীমান্ত দিয়ে না, বাংলাদেশ ভারত সীমান্তের 3 দিকে তো বাংলাদেশের ভারত সীমান্ত, 3 দিকেই বিভিন্ন জেলায় বিভিন্ন সময় পুশিন, সিলেট অঞ্চল, উত্তরবঙ্গ, মৌলভীবাজার, সাতক্ষীরা, ইভেন সুন্দরবন, খাগড়াছড়ি, রাইট। প্রথম দিন খাগড়াছড়ি দিয়ে শুরু হয়েছে। জি জি, আচ্ছা, এই হলো একটা ব্যাপার। তার মানে পুরো সীমান্ত জুড়ে একটা এই কার্যক্রমটা চলছে। দ্বিতীয়ত, যেভাবে ধারাবাহিকভাবে চলছে, যারা আসছে তারা সবাই বলছে যে সীমান্তের ওদিকে আরো মানুষ জড়ো করে রাখা হয়েছে পুশিন করার জন্য। যাদেরকে পাঠানো হচ্ছে তাদেরকে এই যে জড়ো করা এবং পাঠানোর মাঝখানে প্রতিদিনই নির্যাতনও করা হচ্ছে, এবং বাংলাদেশ এটা গ্রহণ করে যাচ্ছে। 2-1টা জায়গায় স্থানীয় মানুষের, সীমান্তবর্তী মানুষের প্রতিরোধে পুশিন করা যায়নি, কিন্তু কাজটা চলছে এবং এটা থামছে না। বাংলাদেশ গ্রহণ করছে কেন? মানে ধরুন, আমার প্রশ্ন এটাই। দেখুন, সরকারের মধ্যে এবং সরকারের ঘনিষ্ঠ যে রাজনৈতিক দল আছে তারা প্রায় প্রতিদিনই ভারত বিরোধী নানা কথা বলছে, কিন্তু ভারত যে এরকম পুশিনের মতো একটা সেমি সামরিক কাজ সীমান্তে করে যাচ্ছে সে নিয়ে কিন্তু বড় কোনো পদক্ষেপ আমরা দেখি নাই এখন পর্যন্ত। এবং আমি তো বলবো এটা বড় ধরনের একটা নিরাপত্তা ঝুঁকিতে আছে বাংলাদেশ, এবং এটা একটা বড় ধরনের উস্কানিমূলক তৎপরতা। কারণ যারা বাংলাদেশে ঢুকেছে ইতিমধ্যে প্রায় 700-800 মানুষ ঢুকে পড়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ কি এদেরকে এনআইডি চেক করে ঢুকিয়েছে, গ্রহণ করেছে?
রাইট। তাই তো না। ইভেন আমরা যেটা খবরে দেখলাম যে কুড়িগ্রাম থেকে 5 জনকে ঢোকানো হলো যারা দিল্লিতে জাতিসংঘ শরণার্থী সংস্থার নিবন্ধিত রোহিঙ্গা। শুধু তাই নয়, ইতিমধ্যে আমি আগের কথা বলছি, প্রথম দিকে অনেকে বলেছেন যে গুজরাটে তারা 38 বছর ধরে আছেন, অনেকের ভারতের আধার কার্ড রয়েছে। তো ভারতের আধার কার্ড মানে ওইখানে নাগরিক বলা যায়। তো সেরকম মানুষ এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হলো, এই যে যাদের ঢুকিয়ে দেওয়া হলো এদের মধ্যে তো নানা সন্ত্রাসীও থাকতে পারে, এদের বাংলাদেশের জন্য ক্ষতিকর অনেক এলিমেন্ট থাকতে পারে। তাইলে যে বাংলাদেশ যে এদের গ্রহণ করছে, বাংলাদেশ যে নীরব আছে এইসব বিষয়ে, এরা কি বাংলাদেশের নাগরিক? আচ্ছা, এদের ভিতর আসলে বড় অংশ মানে নির্দলীয় নিরপেক্ষ অনুসন্ধানে দেখা যায় রোহিঙ্গা। বাংলাদেশ কেন রোহিঙ্গাদের গ্রহণ করবে? বাংলাদেশ কি রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত জায়গা? ভারত কিছু কিছু রোহিঙ্গাকে সমুদ্রেও ছেড়ে দিয়ে এসেছে। তা আমি এটা বলবো, ভারতের দিক থেকে এটা একটা চরম উস্কানিমূলক পদক্ষেপ। এই কর্মসূচি চলছে, কিন্তু বাংলাদেশ এটা নীরবে হজম করে যাচ্ছে আমি বলবো। মানে এই প্রোটেস্ট করার ক্ষমতাটা বাংলাদেশের নাই, না করতে চায় না? আমি তো বলবো যে বাংলাদেশে থাকা দরকার। একটা স্বাধীন দেশ হলে, যেখানে সরকার এবং সরকার সমর্থক রাজনৈতিক দল প্রতিদিন ভারত বিরোধী নানা ধরনের মানে কথা বলছে, তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে তাদের ভারতের যে কোনো অন্যায় আচরণ মোকাবেলার শক্তি আছে, ইচ্ছা আছে, কিন্তু পুশিন তো বন্ধ হচ্ছে না। এবং উদ্বেগের ব্যাপার হলো, বাংলাদেশ বিষয়টা আন্তর্জাতিকভাবেও তুলে ধরেছে এমন দেখা যায়নি। বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কোথাও এই নিয়ে বলেছে, প্রতিবাদ করেছে, সেটাও দেখা যায় না। ধারাবাহিকভাবে পুশিন হচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এবং দেখেন, ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হয়ে গেছে, কিন্তু পুশিন বন্ধ, বাংলাদেশে পুশিন বন্ধ হচ্ছে না, এবং বাংলাদেশ এটাকে আন্তর্জাতিকীকরণও করতে পারেনি। এইটা দিয়ে ভারত কি মেসেজ দিচ্ছে আসলে? মানে চাপে রাখছে, ভয় দেখাচ্ছে না? এইটা আমি বলবো দুটো ব্যাপার। একটা হলো, বাংলাদেশে গত বছর যে রাজনৈতিক পরিবর্তন ঘটলো, দেখা যাচ্ছে ভারত এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছে না। তাদের এক ধরনের পরাজয় ভাবছে তারা। এটাকে বাংলাদেশ সরকারকে চাপে রাখার, বাংলাদেশের জনগণকে চাপে রাখার একটা কৌশল হিসাবে দেখছে হয়তো। দ্বিতীয়ত আমি বলবো যে এইটা শিগগির পশ্চিমবঙ্গে এবং বিহারে নির্বাচন, এবং ভারতের দিল্লির শাসকরা বিজেপি এই দুটো জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যে অবৈধ বাংলাদেশি একটা খোঁজার একটা ব্যাপার, এটাকে নির্বাচনী ইস্যু করার ব্যাপার আছে। একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে তারা তাদের মতো করে নানা ধরনের অপপ্রচারের মাধ্যমে তুলে ধরছে, আবার দেখা যাচ্ছে অবৈধ বাংলাদেশি প্রশ্নটা নিয়ে এসেছে। দেখেন, ভারত পাকিস্তান উত্তেজনায় তারা যুদ্ধ থামিয়ে দিয়েছে, কিন্তু সেই যুদ্ধ উপলক্ষে সেখানে বাংলাভাষীদের ধরার বিভিন্ন প্রদেশে তারা হাজার হাজার বাংলাভাষী ধরে ফেলেছে। ধরে এখন বলছে এরা সবাই অবৈধ বাংলাদেশি এবং বাংলাদেশে পুশিন করে যাচ্ছে। ফলে তারা ভারত পাকিস্তান উত্তেজনার অংশ হিসাবে উদ্যোগটা নিয়ে বাংলাদেশ বিরোধী উত্তেজনায় এটা কাজে লাগাচ্ছে। এই জায়গায় বাংলাদেশ সরকারের যারা এখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে আছেন, এখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় খুব পাওয়ারফুল। মানে আপনি যদি একাডেমিক্যালি দেখেন, এখানে নিরাপত্তা উপদেষ্টা আছেন, এখানে পররাষ্ট্র উপদেষ্টা আছেন, পররাষ্ট্র সচিব আছেন, আবার যিনি প্রধান উপদেষ্টা তিনি একজন আন্তর্জাতিক মানে ভাবে পরিচিত ব্যক্তিত্ব। মানে যে কাউকে, বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানকে রিচ করার ক্ষমতা আছে, প্রতিরক্ষা উপদেষ্টা আছেন। তাহলে এত কিছু থাকার পরেও আপনি যে কথাটা বললেন, আমরা গ্রহণ করছি, মানে ভারত বিএসএফ ঠেলে দিচ্ছে, আমরা নিয়ে নিচ্ছি, মানে এই নতজানু, আমরা অতীতে সরকারের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল যে নতজানু পররাষ্ট্রনীতি। তো আপনারা এত পাওয়ারফুল একটা পররাষ্ট্র বডি থাকার পরেও স্বয়ং প্রধান উপদেষ্টা, যিনি একজন ইন্টারন্যাশনাল ফিগার, তা আপনি এটা মোকাবেলা করতে পারছেন না কেন? দেখুন, আমরা এখানে আমি দুটো বিষয় বলবো। আমাদের সরকার প্রায় ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলো নিয়ে পর্যন্ত কথা বলে, কিন্তু পুশিন বিষয়ে কিন্তু নীরব। এবং পুশিন যদি একটা সামরিক প্রসঙ্গ হয়, এবং অবশ্যই একটা সামরিক প্রসঙ্গ, আমাদের তো রাজনৈতিক দলগুলোর বৈঠক ডাকা উচিত ছিল। আপনি খেয়াল করবেন, ভারত যখন পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায়, ভারতের বিরোধী দলগুলোকে ডেকে বৈঠকে বসেছিল নরেন্দ্র মোদী সরকার। আমাদের এখানে এই যে এতদিন ধরে পুশিন হচ্ছে, কয়েক সপ্তাহ জুড়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের বৈঠক হচ্ছে, বৈঠকে কিন্তু পুশিন কোনো আলোচ্য বিষয় নয়। এটা একটা বিস্ময়কর ব্যাপার যে আমরা এখানে এগুলো ইভেন এই ইস্যু নিয়ে আলাদা করে বৈঠক ডাকা উচিত ছিল। অবশ্যই আমরা করিডোর নিয়েও কোনো বৈঠক হয়নি, পুশিন নিয়েও বৈঠক হয়নি। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন কোনো আলোচনা নাই, আপনারা শুধু সংস্কার করছেন।
আমি বলবো যে এগুলো নিয়ে তো বাংলাদেশে দেখুন এখন যে সরকার আছে এটা অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার হলেও এটা তো অনির্বাচিত সরকার। এই সরকারের আমলে যখন করিডোর পুশিনের মতো বিষয় চলে এসেছে, সরকার তো সাথে সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক ডেকে এই বিষয়গুলো উত্থাপন করা দরকার। কারণ এইসব বিষয়ে তো সিদ্ধান্ত আসবে জনগণের দিক থেকে, যেহেতু পার্লামেন্ট এখন নেই, জনপ্রতিনিধি হিসাবে রাজনৈতিক দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার হক রাখে, কিন্তু রাজনৈতিক দলগুলোকে তো সরকার অবহিত করছে না বিষয়গুলো। এমনকি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যে 2-3টি দল যাদেরকে এখন বলা হয় যে সরকারের অন্যতম প্রধান স্টেক হোল্ডার, তারাও প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে কথা বলছে, কিন্তু এই ইস্যুগুলো করিডোর এই ইস্যু নিয়ে তাদের কোনো কথা কিন্তু খুব একটা নাই। তাহলে এই মুহূর্তে কি মানে করণীয়? আমি বলবো এটা তো আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা নতুন সংকট। আপনি দেখুন একটা সীমান্তরক্ষী বাহিনী দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ তো রাত জেগে উত্তেজনায় থাকতে পারে না। আর বাংলাদেশ ভারত দীর্ঘ সীমান্ত, এবং ভারত যে কৌশল নিয়েছে যে কোনো সীমান্ত দিয়ে পুশিন করছে, এবং ওইদিকে মানুষ জমিয়ে রাখা হয়েছে, এবং শিগগির মনে হচ্ছে, আমি অন্তত বলবো পশ্চিমবঙ্গের নির্বাচন যেহেতু সামনে, এই পুশিন আরো দীর্ঘদিন চলবে, এবং সেটার সামনে হয়তো এই অবৈধ বাংলাদেশি প্রসঙ্গটা আরো মানে আরো সজোরে উত্থাপিত হবে, এবং এটা চলতে থাকবে। ফলে বাংলাদেশের এটা নিয়ে এখনই সতর্ক হওয়া উচিত, এবং রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে সরকার না হলেও রাজনৈতিক দলগুলোর নিজস্ব উদ্যোগে বৈঠকে বসা উচিত। এবং যেহেতু আপনি বললেন এটা সামরিক ইস্যু, সামরিক বাহিনীর তরফে বোধহয় এই বিষয়ে কথাবার্তা বলা উচিত। সামরিক বাহিনীর তো এখন মুশকিল হচ্ছে, বাংলাদেশের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী যখনই কোনো বিষয়ে কথা বলছে জরুরি বিষয়ে, তখনই এই বেসামরিক দিক থেকে তাদেরকে হেয় করা, বলা হচ্ছে যে আপনারা এই কথা বলার রাইট। হ্যাঁ, তাদের বলা হচ্ছে যে সামরিক বাহিনীর এইসব বিষয়ে আপনারা ব্যারাকে থাকেন। হ্যাঁ, না মানে এমন আরো খারাপ ভাবেই বলা হচ্ছে, আমি সেগুলো উচ্চারণ করতে চাই। এটা আরেকটা সংকট। হ্যাঁ, সামরিক বাহিনীকে আমরা আইন শৃঙ্খলা রক্ষার মতো কাজে নিয়োজিত করে রেখেছি, কিন্তু এইদিকে সীমান্তে যে এইসব বড় ঘটনা ঘটছে, যেগুলো তাদের জন্য বড় উদ্বেগের ব্যাপার। মনে করেন সামরিক বাহিনী এখন আইন শৃঙ্খলা রক্ষায় প্রায় 20-30 হাজার সৈনিককে, হ্যাঁ, তারা বিচারিক ক্ষমতা সহ মাঠে আছে, তারপরেও আইন শৃঙ্খলা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে সেটা আরেকটা সংকটের জায়গা। না, কিন্তু ফলে সীমান্তে যখন এই প্রেসার হবে, সেখানে তো সশস্ত্র বাহিনীও তার পুরো শক্তিতে মোতায়েন থাকতে পারছে না। ফলে এটা বাংলাদেশের জন্য চরম উদ্বেগের একটা। রাইট, আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবে। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত 7 দিনে। আজকে আমরা এই সপ্তাহের আলোচিত এবং বড় কয়েকটি খবর নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন গবেষক ও লেখক আলতাফ পারভেজ। আলতাফ ভাই, এই সপ্তাহ জুড়ে না একদম বলা যায় কয়েক মাস ধরেই একটা আলোচনা আছে যে প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর থেকে জুন নির্বাচন হবে, আর বিএনপি গতকালও সর্বশেষ তাদের যে তারুণ্য সমাবেশ, সেখানে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। তার মানে ডিসেম্বরের মধ্যেই, আর ডিসেম্বর টু জুন মাঝখানে কিন্তু 6 মাস পার্থক্য। এখন এই 6 মাস অনেক বড় সময় কিনা, এক। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে প্রধান উপদেষ্টা কেন বারবার ডিসেম্বর টু জুন এই 6 মাস গ্যাপটা রাখছেন? মানে যদি ওনার মনে হয় যে উনি জুনে নির্বাচন করবেন, তাহলে স্পেসিফিক বললেই হয় যে জুনে নির্বাচন হবে, অথবা বলা যেতে পারে মে জুনের মধ্যে হবে। কিন্তু ডিসেম্বর টু জুন এই এক ধরনের লম্বা টাইমলাইন দেওয়ার ব্যাখ্যাটা কি আপনার মনে হয়? আর বিএনপি কেন মনে করছে ডিসেম্বরেই হতে হবে, কেন জুন নয়? আসলে যেটা আমি বলবো যে নির্বাচন নিয়ে কোনো রোড ম্যাপ নেই এখনো। কিন্তু ডিসেম্বর টু জুন এটা কিন্তু রোড ম্যাপ নয়। এইটাকে এরকম রোড ম্যাপ এরকম হয় না যে এরকম 6 মাসের ভিতর নির্বাচন। আচ্ছা, দেখুন, গত 15 বছর বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নানা ধরনের আন্দোলন সংগ্রাম করলো, এবং বাংলাদেশের যে বিদেশি বন্ধুরা যারা বাংলাদেশের ভালো চায় বলে আমরা ধরে নিই, তারা বারবার বলেছে যে বাংলাদেশের একটা বড় করণীয় হলো এখানে একটা অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু অবাধ নির্বাচন হতো। কিন্তু গত বছর আগস্টের পর থেকেই সেই বিদেশিরাও আর নির্বাচন নিয়ে কথা বলছে না, সোচ্চার নয়। এবং বাংলাদেশেও নির্বাচনের কোনো রোডম্যাপ এখনো গত 10 মাস হয়ে গেল আমরা পাইনি। আপনি যদি সার্ভে করেন, আপনি দেখবেন যে আমার ধারণা 10-20 ভাগের বাইরে 80 ভাগ মানুষই নিশ্চিত করে বলতে পারবে না কি ডিসেম্বরে নির্বাচন হবে, ইভেন জুনে হবে কিনা এই নিয়েও বড় ধরনের সন্দেহ সংশয় আছে। অর্থাৎ রোড ম্যাপ নেই। এই রোড ম্যাপ না থাকার একটা সমস্যা, একটা না আমি বলবো 3-4টা বড় ধরনের সমস্যা হচ্ছে। এক হলো, একটু আগে আপনি বললেন
অনির্বাচিত সরকার থাকার কারণে এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কারণে এখানে বড় ধরনের বিনিয়োগ আসছে না। এই অর্থ বছরের প্রথম 9 মাসে আমি প্রথম আলোর তথ্য নিয়ে এসেছি, $86 কোটি মাত্র বিদেশি বিনিয়োগ হয়েছে। খুবই সামান্য ব্যাপার। এবং বেসরকারি বিনিয়োগ গত পূর্বের 9 মাসের চেয়ে অনেক কম। এবং এই বছর যে জিডিপি হচ্ছে, একটু আগে আপনিও বললেন, আমি ওই কাগজটাও নিয়ে এসেছি, বাংলাদেশে 34 বছরের মধ্যে সর্বনিম্ন জিডিপি হচ্ছে এবছর। এবং এটা করোনার সময়ের শুধু ব্যতিক্রম বাদ দিলে গত 34 বছরে এত কম জিডিপি আমাদের হয়। তার মানে জিডিপি কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ নেই, অভ্যন্তরীণ বিনিয়োগ নেই, এবং যে বিনিয়োগ না হওয়ার কিছু যে লক্ষণ, যে যন্ত্রপাতি আনা, সেগুলোও কমে যাচ্ছে। এর একটা ফল হচ্ছে বেকারত্ব বেড়ে যাচ্ছে। গত এই অর্থ বছরের, এটা সিপিডি 2-1 দিন আগেই বলেছে যে 21 লাখ কর্মসংস্থান হারিয়েছে মানুষ নতুন করে। তার মানে কি, আমরা দেখুন বাংলাদেশের বড় সমস্যা হয়ে পড়ছে এখন অর্থনীতি, বিনিয়োগ না থাকা। এটা হচ্ছে কারণ নির্বাচিত সরকার না থাকার কারণে। বিএনপি বলছে, আপনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে দিতে হবে। আসলে ডিসেম্বরের মধ্যেই তো নির্বাচন হওয়ার একটা আমরা প্রত্যাশা জেগেছিল বিভিন্ন তরফ থেকে। এখন এটা আমরা বলছি আবার জুন মানে মে জুন তো বর্ষা মৌসুম, তাহলে ডিসেম্বর জানুয়ারি সাধারণত আমাদের দেশে নির্বাচন হয়, অথবা সেপ্টেম্বর অক্টোবর। হ্যাঁ, মানে শীত মৌসুমে হয়। কিন্তু এখন শীত মৌসুম থেকে আমরা নির্বাচনের কথা বলছি মে জুনে, মানে বর্ষা মৌসুম, যেটা আসলে নির্বাচনের জন্য উপযোগী সময় নয়। তাহলে তখন আবার বলবে যে বর্ষা এখন হবে না। ফলে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা, একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং আমি মনে করি যে এই যে দীর্ঘ সময়, এর ফলে নৈরাজ্য বাড়বে এবং এর ফলে রাজনৈতিক টানাপোড়েন হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ভেঙে ইতিমধ্যে গিয়েছে, সংঘাত বাড়বে। এবং ফলে সরকার যে নির্বাচনকে শর্ত সাপেক্ষ করছে, যে সংস্কার এবং বিচার, দেখুন সংস্কার তো একটা দীর্ঘ প্রক্রিয়া। আমাদের এটা একটা উপনিবেশিক রাষ্ট্র, এটা ব্রিটিশ 200 বছরে এবং পাকিস্তান আমলে অনেক বছরের পর আমরা এই রাষ্ট্র পেয়েছি। আমাদের আইন কানুন, প্রশাসন, এগুলোর সংস্কার দরকার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা কয়েক মাসে তো করা যাবে না। এবং সরকার যদি জুনেও নির্বাচন দেয়, তার আগেও যে সংস্কার করা যাবে তা না। এগুলো দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, বিচারও দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। দেখুন 71 সালে মানবতা বিরোধী অপরাধের বিচারও এখনো শেষ হয়নি। তার মানে এই আমলের গত 15 বছরের সমস্যাগুলার, অপরাধের বিচার হতে অনেক দিন লাগবে। ফলে নির্বাচনের সাথে বিচার এবং সংস্কারকে শর্তযুক্ত করাটা নির্বাচন নিয়ে সন্দেহ, অবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে। এবং বিরোধী দলগুলো যে অস্থির হয়ে পড়েছে, তাদের এই অস্থিরতা কিছুটা যৌক্তিক, যে তারা নির্বাচন চায়। এবং যখনই জুনের কথা বলা হচ্ছে, তারা ধরে নিচ্ছে জুনের আগে আরো অনেক এমন কিছু ঘটবে যে ওই নির্বাচন জুনে আর ভোট হবে না। তাদের এরকম সন্দেহ, এবং এই সন্দেহ জনসমাজেও এরকম সন্দেহ আছে যে এর মধ্যে গণভোটের প্রসঙ্গ চলে আসতে পারে, এর মধ্যে স্থানীয় সরকারের প্রসঙ্গ চলে আসতে পারে। তো এগুলো চলে আসলে তো জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এবং বর্ষার মৌসুমে নির্বাচন হওয়ার সম্ভাবনা আসলে তো কমই। একদম শেষ পয়েন্ট, যে নির্বাচন ইস্যুতে বিএনপি যতটা সোচ্চার, যতটা একদম শক্তভাবে বলছে ডিসেম্বরে হতে হবে, আদার যে পলিটিক্যাল পার্টি যেগুলো এখন স্ট্রং এই মুহূর্তে, ধরুন জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইভেন এই সময়ের একটা বড় গুরুত্বপূর্ণ দল যাদের নিবন্ধন এখনো হয় নাই, এনসিপি, জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা কিন্তু ভোটের ব্যাপারে এতটা সিরিয়াস না। তাহলে বিএনপিকে ধীরে ধীরে নির্বাচনের সাথে একা হয়ে যাবে। দেখুন, নির্বাচন তো শুধু বিএনপি না, আমাদের সশস্ত্র বাহিনীও নির্বাচন চেয়েছে। আমি বলবো, দেখ, একটা দেশের এই যে শক্তিশালী দুটো প্রতিষ্ঠান, আমাদের দেশে কিন্তু প্রতিষ্ঠান বেশি নেই, যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো নির্বাচন চাচ্ছে, ব্যবসায়ী সমাজও নির্বাচন চাচ্ছে তাড়াতাড়ি। এইটা কেন এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন চাচ্ছে, এটা আমি বলবো, আমি একটু আগে যেটা বলেছি, যে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে যে অস্থিরতা, ঠান্ডা যুদ্ধে যে আলামত, যুক্তরাষ্ট্র চীনের যে দ্বন্দ্ব, মিয়ানমারে গৃহযুদ্ধ, মিয়ানমার ভেঙে পড়ার যে শঙ্কা, ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, সেগুলার আলোকে যারা পরিণত মানুষ, তারা ঠিকই বুঝতে পারছে যে বাংলাদেশে দ্রুত একটা রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, বাংলাদেশে একটা নির্বাচিত সরকার দরকার। এবং নির্বাচিত সরকার না থাকলে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যেতে পারে, কারণ এই অঞ্চলে নানা ধরনের নিরাপত্তা সংকট আসছে এবং আসন্ন আরও অনেকগুলো আসবে।
এরকম সময়ে যারা নির্বাচন চায় আমি বলবো আমি এটাকে ইতিবাচকভাবে দেখতে চাই, এবং যারা নির্বাচন চাচ্ছে না আমি তাদের এই না চাওয়াকে সন্দেহের চোখে দেখতে চাই, যে এই নির্বাচন চাওয়ার মধ্য দিয়ে তারা বাংলাদেশে কেন অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছেন। যেখানে নির্বাচন না থাকা, নির্বাচিত সরকার না থাকা, পার্লামেন্ট না থাকা মানেই বেকারত্ব, বিনিয়োগ না আসা, নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়া, পুশিন, এগুলো যে বেড়ে যাচ্ছে, এবং নির্বাচিত সরকার ছাড়া এইসব মোকাবেলা করা যাবে না। ভারতে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা হচ্ছে, এগুলো একটা নির্বাচিত সরকার ছাড়া এগুলোর উত্তর দেওয়া যাবে। আলতাফ পারভেজ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আজকের 7 দিনে। সবাই ভালো থাকবেন। আমরা প্রত্যাশা করি খুব দ্রুতই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াটা শুরু হবে। যে ধরনের ঝুঁকির মধ্যে বাংলাদেশ অলরেডি ঢুকে গেছে, সেগুলো মোকাবেলা করবার জন্য আসলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। ভালো থাকবেন।